ছোট গল্প ছেলে ধরা লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সেবার দেশময় রটে গেল যে তিনটি শিশু বলি না দিলে রূপনারায়ণের উপর রেলের পুল কিছুতেই বাঁধা যাচ্ছে না। দুটি ছেলেকে জ্যান্ত থামের নিচে পোঁতা হয়ে গেছে, বাকি শুধু একটি। একটি সংগ্রহ হলেই পুল তৈরি হয়ে যায়। শোনা গেল রেল কোম্পানির নিযুক্ত ছেলেধরারা শহরে ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে। তারা কখন এবং কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারে না। তাদের কারো পোশাক ভিখিরির, কারো বা সাধু সন্ন্যাসীর, কেউ বা লাঠি হাতে ডাকাতের মতো ঘুরে বেড়ায়। এ জনশ্রুতি পুরনো। সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয়ের ও সন্দেহের সীমা রইল না যে এবার হয়তো তাদের পালা। তাদের ছেলেপুলেই হয়তো পুলের তলায় পোঁতা যাবে। কারো মনে শান্তি নেই, সব বাড়িতেই কেমন একটা ছমছম ভাব। আবার তার উপরে আছে খবরের কাগজের খবর। কলকাতায় যারা চাকরি করে তারা এসে জানায় সেদিন বউবাজারে একটি ছেলে ধরা পড়েছে। কাল করেয়ায় আরেকটি লোককে হাতে নাতে ধরা গেছে, সে ছেলে ধরে ঝুলিতে পড়ছিল। এমন কত খবর। কলকাতার গলিতে গলিতে সন্দেহক্রমে কত নিরীহের প্রতি কত অত্যাচার খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছল। এমনি যখন অবস্থা তখন আমাদের দেশেও হঠাৎ একটা ঘটনা ঘটে গেল, সেইটি বলি। পথের অদূরে বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুখুজ্জে দম্পতি। ছেলেপুলে নেই, কিন্তু সংসারে ও সাংসারিক সকল ব্যাপারে আসক্তি 18 আনা। ভাইপোকে আলাদা করে দিয়েছেন, কিন্তু আর কিছুই দেননি। দেবেন এ কল্পনা তাদের নেই। সে এসে মাঝে মাঝে দাবি করে ঘটি বাটি তৈজসপত্র কুড়ি চেঁচিয়ে হাত বাঁধিয়ে দেয়, লোকজন জড়ো করেন। বলেন, হিরু আমাদের মারতে এসেছিল। হিরু বলে, সেই ভালো, মেরেই একদিন সমস্ত আদায় করব। এমনি করেই দিন যায়। সেদিন সকালে ঝগড়ার চূড়ান্ত হয়ে গেল। উঠোনে দাঁড়িয়ে বললে, শেষ বেলা বলছি খুড়ো, আমার ন্যায্য পাওনা দেবে কিনা বলো। খুড়ো বললেন, তোর কিছুই নাই। নেই? না, আদায় করে আমি ছাড়বো। খুড়ি রান্নাঘরে কাজে ছিলেন, বেরিয়ে এসে বললেন, তাহলে যা তোর বাবাকে ডেকে আনগে। হিরু বলল, আমার বাবা স্বর্গে গেছেন, তিনি আসতে পারবেন না। আমি গিয়ে তোমাদের বাবাকে ডেকে আনবো। তাদের কেউ হয়তো বেঁচে আছে, তারা এসে চুল চিরে আমার বখরা ভাগ করে দেবে। তারপর মিনিট দুয়েক ধরে উভয় পক্ষে যে ভাষা চলল তা লেখা চলে না। যাবার আগে হিরু বলে গেল, আজই এর একটা হেস্তনেস্ত করে তবে ছাড়বো। এই তোমাদের বলে গেলুম, সাবধান। রান্নাঘরে থেকে খুড়ি বললেন, তোর ভারী ক্ষমতা, যা পারিস করগে। হিরু এসে হাজির হলো রায়পুরে। ঘর কয়েক গভীর মুসলমানের পল্লী। মহরমের দিনে বড় বড় লাঠি ঘুরিয়ে তারা তাজিয়া বার করে। লাঠি তেলে পাকানো, গাঁটে গাঁটে পেতল বাঁধানো। এই থেকে অনেকের ধারণা তাদের মতো লাঠি খেলোয়াড় এই অঞ্চলে মেলে না। তারা পারে না এমন কাজ নেই। শুধু পুলিশের ভয়ই শান্ত হয়ে থাকে। হিরু বলল, বড় মিয়া, এই নাও 2টি টাকা আগাম, তোমার আর তোমার ভাইয়ের। কাজ উদ্ধার করে দাও, আরো বকশিস পাবে। টাকা দুটি হাতে নিয়ে লতিফ মিয়া হেসে বলল, কি কাজ বাবু? হিরু বলল, এদেশে কেনা জানে তোমাদের দু ভাইয়ের কথা। লাঠির জোরে বিশ্বাসদের কত জমিদারি হাসিল করে দিয়েছ, তোমরা মনে করলে তোমরা মনে করলে পারো নাকি? বড় মিয়া চোখ টিপে বললে,
চুপ চুপ বাবু, থানার দারোগা শুনতে পেলে আর রক্ষে থাকবে না। বীরনগর গ্রামখানায় যে দুভাই দখল করে দিয়েছি, এই যে তারা জানে। কেউ চিনতে পারেনি বলেই তো সে যাত্রা বেঁচে গেছি। ফিরু আশ্চর্য হয়ে বললে, কেউ চিনতে পারেনি? লতিফ বলল, পারবে কি করে? মাথায় ইয়া পাগ বাঁধা, গালে গাল পাট্রা, কপালে কপাল জোড়া সিঁদুরের ফোঁটা, হাতে ছহাতি লাঠি। লোকে ভাবলে হিন্দুর জমপুরি থেকে যমদূত এসে হাজির হলো। চিনবে কি? কোথায় পালালো তার ঠিকানা রইল না। হিরু তার হাতখানা ধরে ফেলে বলল, বড় মিয়া, এই কাজটি আর একবার তোমাকে করতে হবে দাদা। আমার খুড়ো তবু যা হোক দুটো ভাগের ভাগ দিতে চায়, কিন্তু খুড়ি বেটি এমনি শয়তান যে একটা চুমকি ঘটিতে পর্যন্ত হাত দিতে দেয় না। ওই পাগড়ি, গাল পাট্রা, সিঁদুর মেখে লাঠি হাতে একবার গিয়ে উঠোনে দাঁড়াবে। তোমাদের ডাকাতে হুমকি একবার ছাড়বে, তারপর দেখে নেব কিসে কি হয়। আমার যা কিছু পাওনা ফেরে বার করে আনবো, ঠিক সন্ধ্যার আগে, ব্যাস। লতিফ মিয়া রাজি হলো। লতিফ মামুদ দুই ভাই সাজ পোশাক পরে আজই গিয়ে খুড়োর বাড়িতে হানা দেবে, ঠিক হয়ে গেল। পিছনে থাকবে হিরু। একাদশী সারাদিনের পর দাওয়ায় ঠাঁই করে দিয়েছেন। জগদম্বা মুখুজ্জের মশাই বসেছেন জলযোগে। সামান্য ফলমূল ও দুধ। বেতধাত একাদশীতে অনাহার সহ্য হয় না। পাথরের বাটিতে ডাবের জলটুকু মুখে তুলেছেন। এমন সময় দরজা ঠেলে ঢুকলো দুভাই, লতিফ আর মামুদ। মুখুজ্জের হাত থেকে পাথরের বাটি দুম করে পড়ে গেল। কে কোথায় আছো? এসো গো, ছেলে ধরা ঢুকেছে। সম্মুখের ছোট মাঠটায় ঘর কেটে ছোট ছোট ছেলের দল রোজ ফিঙে খেলে, আজও খেলছিল। তারাও চেঁচাতে চেঁচাতে যে যেখানে পারলে ছুট দিল। ওগো, ছেলে ধরা এসেছে, অনেক ছেলে ধরে নিয়ে যাচ্ছে। হিরু সঙ্গে এসেছিল বাড়ি চিনিয়ে দিতে। দোরের আড়ালে লুকিয়েছিল। সে চাপা গলায় বললে, আর দেখো কি মিয়া, পালাও। পাড়ার লোক ধরে ফেললে আর রক্ষে নেই, বলেই নিজে মারল ছুট। লতিফ মিয়া শহরের আর কিছু না শুনে থাক, ছেলে ধরার জনশ্রুতি তার কানে এসে পৌঁছেছে। চক্ষের পলকে বুঝলে এ অজানা জায়গায় এরূপ বেশে এই সিঁদুর মাখা মুখে ধরা পড়ে গেলে দেহের একখানা হাড়ও আস্ত থাকবে না। সুতরাং তারাও মারল ছুট। কিন্তু ছুটলে কি হবে? পথ অচেনা, আলো এসেছে কমে, চারিদিক থেকে কেবল বহু কণ্ঠের সমবেত চিৎকার, ধরে ফেল, ধরে ফেল, মেরে ফেল বেটাদের। ছোট ভাই মামুদ কোথায় পালালো ঠিক নেই, কিন্তু বড় ভাই লতিফকে সবাই ঘিরে ফেললে। সে প্রাণের দায়ে কাটা বন ভেঙে লাফিয়ে পড়ল একটা ডোবায়। তারপর সবাই পাড়ে দাঁড়িয়ে ছুটতে লাগলো ঢিল। যেই মাথা তোলে অমনি মাথায় পড়ে ঢিল। আবার সে মারে ডুব, আবার উঠে, আবার মাথায় পড়ে ঢিল। লতিফ মিয়া জল খেয়ে আর ইট খেয়ে আধমরা হয়ে পড়ল। সে যতই হাত জোর করে বলতে চায় যে সে ছেলে ধরা নয়, ছেলে ধরতে আসেনি, ততই লোকের রাগ আর সন্দেহ বেড়ে যায়। তারা বলে, নইলে ওর গালপাটটা কেন? ওর পাগড়ি কিসের জন্য? ওর মুখময় এত সিঁদুর এলো কোথা থেকে? পাগড়ি তার খুলে গেছে, গালপাট্টা একধারে ঝুলছে, কপালে সিঁদুর জলে ধুয়ে মুখময় লেগেছে। এসব কথা সে পাড়ের লোকেদের বলেই বা কখন, শোনেই বা কে? ততক্ষণে কতগুলি উৎসাহী লোক জলে নেমে লতিফকে হিঁচড়ে টেনে তুলেছে। সে কাঁদতে কাঁদতে কেবলই জানাচ্ছে, সে লতিফ মিয়া, তার ভাই মামুদ মিয়া, তারা ছেলে ধরা নয়। এমন সময় আমি যাচ্ছিলুম সেই পথে, হাঙ্গামা শুনে নেমে এলুম পুকুরের ধারে। আমাকে দেখে উত্তেজিত জনতা আর একবার উত্তেজিত হয়ে উঠল।
সবাই সমস্বরে বলতে লাগলো, তারা একটা ছেলে ধরেছে। লোকটার অবস্থা দেখে চোখে জল এলো। তার মুখ দিয়ে কথা বেরোবার শক্তি নেই। গালপাট্রায় পাগড়িতে সিঁদুর রঙে মাখামাখি, শুধু হাত জোর করছে আর কাঁদছে। জিজ্ঞেস করলুম, ও কার ছেলে চুরি করেছে? কে নালিশ করছে? তারা বললে, তা কে জানে? ছেলে কই? তাই বা কে জানে? তবে এমন করে মারছ কেন? কে একজন বুদ্ধিমান বললে, ছেলে বোধহয় ও পাকে পুঁতে রেখেছে, রাত্তিরে তুলে নিয়ে যাবে, বলে দিয়ে পুলের তলায় পুঁতবে। বললুম, মরা ছেলে কি কখনো বলি দেয়া যায়? তারা বললে, মরা হবে কেন, জ্যান্ত ছেলে। পাকে পুঁতে রাখলে ছেলে জ্যান্ত থাকে কখনো? যুক্তিটা তখন অনেকের কাছেই সমীচীন বোধ হলো। এতক্ষণ উত্তেজনার মুখে সে কথা কেউ ভাববারই সময় পায়নি। বললুম, ছাড়ো ওকে। লোকটাকে জিজ্ঞাসা করলুম, মিয়া, ব্যাপারটা সত্যি কি বলতো? এখন অভয় পেয়ে লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বিবৃত করল। মুখুজ্জে দম্পতির উপর কারো সহানুভূতি ছিল না, শুনে অনেকের করুণাও হলো। বললুম, লতিফ, বাড়ি যাও, আর কখনো এসব কাজে এসো না। সে নাক মললে, কান মললে, খোদার কিরে নিয়ে বললে, বাবু মশাই, আর এসব কাজে কখনো না। কিন্তু আমার ভাই গেল কোথায়? বললুম, ভাইয়ের ভাবনা বাড়ি গিয়ে ভেবো লতিফ। এখন নিজের প্রাণটা যে বাঁচলো, এই ঢের। লতিফ মিয়া খোঁড়াতে খোঁড়াতে কোনো মতে বাড়ি চলে গেল। অনেক রাত্রে আর একটা প্রচণ্ড কোলাহল উঠল ঘোষালদের পাড়ায়। তাদের ঝি গোয়ালে ঢুকেছিল গরুকে জাপ দিতে। খড়ের ঝুড়ি টানতে গিয়ে দেখে টানা যায় না। হঠাৎ তার মধ্য থেকে একটা ভীষণ মূর্তি লোক বেরিয়ে ঝির পা দুটো জড়িয়ে ধরলে। ঝি যতই চেঁচায়, বেরো গো, কে কোথা আছো, ভূত আমাকে খেয়ে ফেললে। ভূত ততই তার মুখ চেপে ধরে বলে, মাগো, আমাকে বাঁচাও, আমি ভূত প্রেত নই, আমি মানুষ। চিৎকারে বাড়ির কর্তা আলো নিয়ে লোকজন নিয়ে এসে উপস্থিত। আগের ঘটনা গাঁয়ের সবাই শুনেছে, সুতরাং ছোট ভাইয়ের ভাগ্যে বড় ভাইয়ের দুর্গতি আর ঘটল না। সবাই সহজে বিশ্বাস করলে এই সেই মামুদ মিয়া, ভূত নয়। ঘোষাল তাকে ছেড়ে দিলে, শুধু তার সেই পাকা লাঠিটি কেড়ে নিয়ে বললে, ছোট মিয়া, সমস্ত জীবন মনে থাকবে বলে এটা রেখে দিলুম। মুখের ওইসব রং ঢং ধুয়ে ফেলে এখন আস্তে আস্তে ঘরে যাও। কৃতজ্ঞ মামুদ এক সোজ সালাম জানিয়ে ধীরে ধীরে সরে পড়ল। ঘটনাটি ছেলে পুরনো গল্প নয়, সত্যি আমাদের ওখানে ঘটেছিল।